আমি লেকচার শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা এই স্লাইডটা দেখেছিলাম। এখানে একটা টার্মের কথা বলা হয়েছিল। টার্মটা হচ্ছে গ্যালভানিক ইফেক্ট। গ্যালভানিক ইফেক্ট এই টার্মটা L3T2 তেও আসবে, কিন্তু এই টার্মটা ঠিক মতো সবার মনে থাকে না, গুছায় বলতে পারে না। পরবর্তীতে ইন্টারভিউতেও কোশ্চেন করা হয়, হোয়াট ইজ গ্যালভানিক ইফেক্ট। উত্তরটা হচ্ছে যে দুইটা ডিসিমিলার মেটাল যদি কাপলিং করা হয়, দুইটা ডিসিমিলার মেটাল আয়রন জিঙ্ক যদি কাপলিং করা হয়, তাহলে এই দুইটা ডিসিমিলার মেটালের ভিতরে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, ডেল ই তৈরি হয়। রিলেটিভলি অ্যাক্টিভ মেটালটা অ্যানোড হিসেবে কাজ করে। একটু ওয়েট করো, আমি একটু প্রবলেম ফেস করছি। গ্যালভানিক ইফেক্ট, দুইটা ডিসিমিলার মেটাল কে যদি কাপলিং করা হয়, আয়রন আর জিঙ্ক কাপলিং করা হলো, তাহলে এর ভিতরে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। রিলেটিভলি অ্যাক্টিভ মেটালটা অ্যানোড হিসেবে কাজ করে, এবং সরি উল্টা হয়ে গেল। এই রিলেটিভলি অ্যাক্টিভ মেটালটা অ্যানোড হিসেবে কাজ করে, রিলেটিভলি অ্যাক্টিভ হচ্ছে জিঙ্ক, সে অ্যানোড হিসেবে কাজ করবে। আর রিলেটিভলি নোবেল মেটালটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এখানে রিলেটিভলি নোবেল হচ্ছে আয়রন। তা প্রথম কথা হচ্ছে দুটো এক্সপ্রেশন এখানে। রিলেটিভলি অ্যাক্টিভ যে সে অ্যানোড হিসেবে কাজ করবে, আর রিলেটিভলি নোবেল যে সে ক্যাথোড হিসেবে কাজ করবে। এই হচ্ছে একটা এক্সপ্রেশন গ্যালভানিক ইফেক্টের। দুটো এক্সপ্রেশন। আর একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ মেটালের করেশন রেট
বেড়ে যাবে। আর হচ্ছে নোবেল মেটালের করেশন রেট কমে যাবে। তাহলে বেড়ে যাবে কোন একটা সিচুয়েশনের সাথে কম্পেয়ার করা হচ্ছে। কোন সিচুয়েশন? ওই অ্যাক্টিভ মেটালটা, এখানে অ্যাক্টিভ মেটাল হচ্ছে জিঙ্ক, সে যদি একই এনভায়রনমেন্টে একাকী থাকতো, এই জিঙ্ক যদি ওই একই এনভায়রনমেন্টে আনকাপল থাকতো, তাহলে তার করেশন জেড হতো। এখন কাপলিং করার পরে জেড, তার করেশন রেট ডবল অ্যারো দেখানো হচ্ছে। আর এটা আবার কমে যাবে। কোন অবস্থা থেকে কমে যাবে? ওই একই এনভায়রনমেন্টে নোবেল মেটালটা আয়রন, তার করেশন রেট যদি একটা আপার ইনক্রিজিং হতো, সেখান থেকে আর একটু কমে যাবে। কমে যেয়ে কি হবে? এটা কাজ করে, এটা থেকে 3টা দেখাই, এখানে একটা থেকে এখানে দেখাই 2টা, কমে গেল না, ভুল হচ্ছে। এটা 2টা ছিল, 2টা থেকে 1টা। দুটো এক্সপ্রেশন, যে অ্যাক্টিভ মেটাল যে তার একই এনভায়রনমেন্টে আনকাপলড অবস্থায় করেশন রেট ছিল 1টা অ্যারো, এখন করেশন রেট কাপল অবস্থায় বেড়ে যেয়ে 3টা অ্যারো হলো। আর নোবেল মেটাল আনকাপলড অবস্থায় করেশন রেট ছিল 2টা অ্যারো, এখন কাপলড অবস্থায় করেশন রেট হয়ে গেল 1টা অ্যারো, কমে গেল। এইটা হচ্ছে দুটো এক্সপ্রেশন গ্যালভানিক ইফেক্টের। সেটাই এই টেবিল এইভাবে সুন্দর করে বলতে হবে। এরপরে আমরা এসেছিলাম এরিয়া ইফেক্ট। এখানে বলা হয়েছিল যে ক্যাথোড 3টাকেই আমি একই রকম রেখেছিলাম, 3টাকেই 1 স্কয়ার সেন্টিমিটার রাখা হয়েছিল। আর অ্যানোড 3 জায়গায় 3 রকম করা হয়েছিল। অ্যানোড এই জায়গায় করা হয়েছিল কি? অ্যানোড এই জায়গায় করা হয়েছিল সমান সমান, তার মানে অ্যানোড মানে জিঙ্ক আর ক্যাথোড মানে হচ্ছে আয়রন। এই জায়গায় অ্যানোড 10/1 দেওয়া হলো, আর এই জায়গায় অ্যানোড 10 গুণ দেওয়া হলো, দিয়ে কাপলিং করা হলো। এই জায়গাতেও যে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটা 100 নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে, আরবিট্রারি ভ্যালু, এটা 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এখানেও 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এখানেও 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ক্ষয় হবে কার? জিঙ্কের। কারেন্ট ফ্লো মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো। তাহলে ইলেকট্রন ফ্লো এই এরিয়ার ভিতর দিয়ে যতটুকু হবে, এই ছোট এরিয়ার ভিতর দিয়ে একই ইলেকট্রন ফ্লো হতে হবে, কারণ টোটাল কারেন্ট একই। তো ছোট এরিয়ার ভিতর দিয়ে যদি ওই একই কারেন্ট ফ্লো হয়, এটার থিনিং অনেক বেশি হয়ে যাবে। সো এটার থিনিং অনেক বেশি হয়ে যাবে। এটার ইফেক্টিভ ক্রস সেকশন যা থাকবে, তার থেকে এটার ইফেক্টিভ ক্রস সেকশন অনেক বেশি কি হয়ে যাবে? এনিবডি? থিনিং বাড়বে স্যার ওইটার। হ্যাঁ, ইফেক্টিভ ক্রস সেকশনটা কি থাকবে? কমে যাবে স্যার। অনেক বেশি কমে যাবে। আর হয়রাজ এইটা ওই একই কারেন্ট অনেক বড় এরিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হবে, সো এটা থিনিং অল্প পরিমাণ হবে। সো ইফেক্টিভ ক্রস সেকশন কি হয়ে যাবে? অনেক বেশি থাকবে, অপেক্ষাকৃত বেশি অনেক থাকবে। অনেক বেশি থাকবে। হ্যাঁ, তার মানে এই 3টার ভিতরে মোস্ট ফেভারেবল সিচুয়েশন হচ্ছে এইটা। হ্যাঁ, দেখা যাবে যে থিনিং এতটুকু হয়েছে। এইটার ভিতরে থিনিং কতটুকু হয়েছে? উপরেরটুকু হয়েছে মাত্র। এইটার ভিতরে ইফেক্টিভ ক্রস সেকশন আছে, এই হ্যাশড লাইনটা, এতটা ইফেক্টিভ ক্রস সেকশন আছে। এইটার ভিতরে ইফেক্টিভ ক্রস সেকশন আছে সামান্য পরিমাণ, অনেক বেশি ক্ষয় হয়ে গেছে। এটার ভিতরে ইফেক্টিভ ক্রস সেকশন আছে এই সামান্য পরিমাণ। কতটুকু? এই নিচের সামান্য একটুখানি আছে। আর এইটার ভিতরে ইফেক্টিভ ক্রস সেকশন আছে এই পরিমাণ। সো মোস্ট ফেভারেবল সিচুয়েশন হচ্ছে দিস ওয়ান, মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন হচ্ছে দিস ওয়ান।
ইফেক্টিভ ক্রস সেকশন অনেক কম আছে, ডেঞ্জারাস। সো তাহলে আমার কনক্লুশনটা কি দাঁড়াচ্ছে, এখানে আমি যদি রেশিওটা নেই, বলা হচ্ছে রেশিওটা হচ্ছে ক্যাথোড এরিয়া টু অ্যানোড এরিয়া। ক্যাথোড এরিয়া টু অ্যানোড এরিয়া রেশিওটা হচ্ছে এই জায়গায় হচ্ছে হাইয়েস্ট। লার্জ ক্যাথোড এরিয়া অ্যানোড এরিয়া রেশিও ইজ আনফেভারেবল, দিস ইজ ডেঞ্জারাস। এটা এটা হচ্ছে হাইয়েস্ট, আর এটা হচ্ছে লোয়েস্ট। ক্যাথোড এরিয়া মানে এই সাইডের এরিয়াটা, এটা হচ্ছে সব থেকে কম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে সব থেকে কম, এটা হচ্ছে সব থেকে বেশি। সো লার্জ ক্যাথোড অ্যানোড এরিয়া রেশিও ইজ আনফেভারেবল, ডেঞ্জারাস। ফর এ গিভেন কারেন্ট ফ্লো, তিনটা জায়গা দিয়ে একই কারেন্ট ফ্লো করবে, আমি দেখিয়েছি 100 মিলি অ্যাম্পিয়ার। কারেন্ট ডেন্সিটি ইজ গ্রেটার অ্যাট এ স্মলার অ্যানোড এরিয়া, কারেন্ট ডেন্সিটিটা বেশি হয়ে যায় স্মলার অ্যানোড এরিয়া। কোনটা? এইটাতে, এটাতে কারেন্ট ডেন্সিটি অনেক বেশি হয়ে যায়। Corrosion of a smaller anode area, a smaller anode area কোনটা? এই যে এইটা, maybe 100 or 1000 times greater than if anodic or cathodic areas are equal in size. তার মানে কি equal in size হচ্ছে এইটা, এইটা equal in size হলে হচ্ছে এইটার অ্যানোড এরিয়া কম, বলছে এই অ্যানোডের corrosion rate ওইটার থেকে 100 গুণ বেশি হতে পারে, 1000 গুণও বেশি হতে পারে। সো এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। সো আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা অ্যানোড এরিয়াকে বেশি করব, দ্যাট ইজ ফেভারেবল সিচুয়েশন। অ্যানোড এরিয়াকে কোনো সময় কম করব না। একটা এক্সাম্পল দেখানো হয়েছে এখানে, এটা হচ্ছে যে দুইটা প্লেট, একটা প্লেট এখানে দেখো, একটা প্লেট হচ্ছে উপরে এতটুকু, এই যে উপরে এতটুকু একটা প্লেট, এই পর্যন্ত একটা প্লেট। ছবিতে তোমরা বুঝতে পারছো এটা ফন্টানার বই থেকে হুবহু ফটোকপি করে আনা। আরেকটা প্লেট যে নিচের অংশে আছে, নিচের অংশে এই প্লেটটা এই প্লেটের নিচ দিয়ে গেছে, এতদূর গেছে। যাওয়ার পরে কি করা হচ্ছে, ওই দুটা প্লেটকে রিবেট জয়েন্ট করা হয়েছে। এই যে ছিদ্র দেখাচ্ছে, রিবেট জয়েন্ট মানে হচ্ছে দুইটা প্লেটের ভিতর দিয়ে আর একটা মেটালিক কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে বাড়ি দিয়ে এই পাশে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে, ওই পাশেও চ্যাপ্টা করে দেওয়া হচ্ছে। আমরা যেমন নাট বল্টু বলি, নাট বল্টু রিবেট জয়েন্ট বলা হয় না, ঠিক নাট বল্টুর মতোই, কিন্তু এই পাশে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে যাতে ওই দিকে বেরোতে না পারে, আর উল্টা দিকেও চ্যাপ্টা করে দেওয়া আছে যাতে এই দিকে বেরিয়ে না আসতে পারে। তো এইরকম দুটা কাজ করা হয়, দুটা প্লেটকে জয়েন্ট দেওয়া হয়েছে, চারটা রিবেট জয়েন্ট দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে রিবেটটা হচ্ছে স্টিলের, এই ক্ষেত্রে স্টিল রিবেট, এই চারটা রিবেট হচ্ছে স্টিলের, আর প্লেটটা হচ্ছে কপারের। এই দুইটা প্লেট হচ্ছে কপারের, এই নিচেরটাও কপারের, উপরেরটাও কপারের। আর এই ক্ষেত্রে করা হচ্ছে কি উল্টাটা করা হয়েছে, রিবেটটা হচ্ছে এই যে রিবেটটা হচ্ছে যে চারটা, 1 2 3 4, এখানে কি করা হচ্ছে ডাইমেনশন দুটারই এক নেওয়া হয়েছে। এখানে রিবেটটা হচ্ছে কপারের আর প্লেটটা হচ্ছে স্টিলের। সো এই প্লেটটা হচ্ছে স্টিলের, আর এখানে প্লেটটা হচ্ছে কপারের। তাহলে আমরা কি করলাম, কপার আর স্টিলের ভিতরে আমরা যদি দেখি, কপার আর স্টিল মানে স্টিল বলতে আমরা সবসময় আয়রন ধরে নেব, ইএমএফ সিরিজে আয়রন ধরে নেব। তো এই দুটোর ভিতরে অ্যানোড হচ্ছে মোর অ্যাক্টিভ হচ্ছে স্টিল, এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, আর কপারটা হচ্ছে মোর নোবেল, সো এটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তা আমরা দেখি এই সিচুয়েশনটা কি, এই সিচুয়েশনটা হচ্ছে আমরা কি করেছি, আমরা কপার নিয়েছি, প্লেট কপার, তার মানে তোমার ক্যাথোড, দুটার ভিতরে ক্যাথোড হচ্ছে কপার, ক্যাথোড এরিয়া অনেক বেশি, আর স্টিল হচ্ছে রিবেট, স্টিল এরিয়া অনেক কম, সো অ্যানোড এরিয়া অনেক কম। তার মানে অ্যানোড এরিয়া অনেক কম, ক্যাথোড এরিয়া অনেক বেশি, দ্যাট ইজ ডেঞ্জারাস। একটু আগে আমরা শিখে আসলাম। সো সিভিয়ার করেশনটা কোথায় হবে? অ্যানোডের ক্ষেত্রে হবে। অ্যানোড মানে স্টিলের এই জায়গায় হবে, এবং যেহেতু তার এরিয়া অনেক কম, কারেন্ট ডেন্সিটি অনেক বেশি হয়ে যাবে, এবং এখানে গ্যালভানিক ইফেক্ট হবে, কারণ দুইটা বডিলি কানেক্টেড, কপার আর স্টিল, এবং আমরা জানি যে অ্যানোডের করেশন বেড়ে যায়। সো সিভিয়ার করেশন অন এ স্মল স্টিল রিবেটস অ্যানোডস। তাহলে কি হবে, এই চারটা রিবেট কি করেছে, দুইটা প্লেটকে তো জয়েন্টলি ধরে রেখেছে, কোনো এক পারপাসে আমার দুইটা প্লেটকে জয়েন্টলি ধরে রাখতে হবে, এবং দুইটা প্লেট একসঙ্গে মানে উইল প্রোভাইড দ্য স্ট্রেংথ দিবে আমাকে। সো জয়েন্ট কি হয়ে যাবে, সিভিয়ারলি করেশন হয়ে যে জয়েন্ট খুলে যাবে, সো জয়েন্ট উইল ফেইল,
জয়েন্ট খুলে যাবে, সো ডেঞ্জারাস। আমি দুইটা প্লেটকে একসঙ্গে জয়েন্ট দিয়েছি যাতে সে বেশি স্ট্রেন্থ দিতে পারে। তো জয়েন্টই যদি খুলে যায় তাহলে আর দুইটা প্লেটের স্ট্রেন্থ আমি পাবো না, আমি একটা প্লেটের স্ট্রেন্থ পাবো। ওভারঅল কপারের এখানে করেশন খুব কম হবে, তার কম হতে তো কিছু যায় আসে না, কিন্তু আমার যদি জয়েন্ট ছুটে যায় সেটা হচ্ছে বেশি ডেঞ্জারাস। সো এটা হচ্ছে বেশি ডেঞ্জারাস। আর সেকেন্ড অবস্থাটা কি? সেকেন্ড অবস্থাটা আমরা কি বলেছি? স্টিল অ্যানোড, অ্যানোডটাকে আমরা বড় করে দিয়েছি আর কপারটাকে ছোট করে দিয়েছি। কপার হচ্ছে ক্যাথোড। সো এখানে কি হবে? অ্যানোড এরিয়া অনেক বড়, সো এখানে স্টিলে কারেকশন হবে সারফেসে। এখানকার সারফেসে যা কারেকশন হবে তার চেয়ে একটু বেশি সারফেসে কারেকশন হবে। স্টিল স্টিল মানে হচ্ছে এই স্টিল না, মানে এখনো পর্যন্ত টিল নাও যেহেতু রিবেটটা ক্ষয় হবে না, সে দুইটা প্লেটকে জয়েন্টলি ধরে রাখবে। এখানে দুইটা প্লেট আলাদা আলাদা হয়ে গেল, সো আমাকে এখন স্ট্রেন দেবে একটা প্লেট। আর এখানে স্টিলের যদিও সারফেস থেকে কিছু কারেকশন হয়েছে, তারপরে দুইটা স্টিলের প্লেট এখন একসঙ্গে আছে এরিয়া ইফেক্টের কারণে, কারণ এই কপার রিবেটটা তোমাকে ছেড়ে দেয়নি দুটো স্টিল প্লেটকে। সো মাইনাস কারেকশন অন লার্জ স্টিল প্লেটস অ্যানোড, জয়েন্ট উইল নট ফেল, জয়েন্ট ফেল করবে না, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। সো সেফ, দুইটারই কিছু কারেকশন কমে যাবে, কিন্তু এইটা তো মাঝখান দিয়ে দুইটা প্লেটই আর থাকলো না। সো এটা আমরা বলবো যে আর দুইটা প্লেটের অ্যাকশন, জয়েন্ট অ্যাকশন আমরা পাচ্ছি না, আমরা দুইটা প্লেটের জয়েন্ট অ্যাকশন এইটাতে পাচ্ছি। সো এই দুটো কম্প্যারিজন করলে আমার এইটা হচ্ছে সেফ। সো আমাকে মানে এটাতে কি করা হলো? এটাতে ক্যাথোড এরিয়া ডিভাইড বাই অ্যানোড এরিয়া কি করা হলো? কম রাখা হলো। দ্যাটস ওয়াই দিস ইজ সেফ। আর এটাতে কি করা হয়েছে? ক্যাথোড এরিয়া ডিভাইডেড বাই অ্যানোড এরিয়া, এটা থেকে বেশি রাখা হয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ ডেঞ্জারাস। আমাকে সেফটার কথা, রেশিওটার কথা চিন্তা করতে হবে। এবং এই দুইটা প্লেট এইভাবে জয়েন করে এই সি ওয়াটারে 15 মাস যাবত রাখা হয়েছিল। 15 মাস যাবত রাখার পরে সি ওয়াটার থেকে তুলে আনা হলো। 15 মাস করেশন খুব স্লো প্রসেস, করেশন ইটসেলফ ইজ ন্যাচারাল বলা হচ্ছে প্রসেস, স্লো প্রসেস। 15 মাস রাখার পরে দেখা গেল এই জয়েন্টটি ছুটে গেছে। সো এটা ডেঞ্জারাস, এটা সেফ। প্রিভেনশন অফ গ্যালভানিক করেশন। গ্যালভানিক করেশনকে সবসময় দেখবা প্রিভেনশন, মিটিগেশন, মিনিমাইজেশন এইসব কথাগুলো বলা হবে, স্টপ বলা হবে না। করেশনকে আমরা কোনো ধরনের স্টপ করতে পারবো না, আমরা বিভিন্ন প্যারামিটার কনসিডার করে কিছুটা কন্ট্রোলে আনতে পারি। সো একাধিক প্র্যাকটিস আছে, ওয়ান প্র্যাকটিস মে নট বি সাফিসিয়েন্ট, একটা প্র্যাকটিস যথেষ্ট নাও হতে পারে। সো এ কম্বিনেশন অফ মোর মে বি রিকোয়ার্ড, একাধিক প্র্যাকটিস আমাকে অ্যাপ্লাই করতে হতে পারে। সেই সব প্র্যাকটিস গুলো কি কি? সিলেক্ট মোর মেটাল কম্বিনেশন অ্যাজ ক্লোজ টুগেদার। আমরা যদি ইএমএফ সিরিজ দেখি, ইএমএফ সিরিজের সব থেকে নোবেল হচ্ছে কি বলা হয়েছে? প্লাটিনাম গোল্ড, এই সব উপরের দিকে আছে। আর সব থেকে নিচের দিকে আছে সোডিয়াম পটাশিয়াম, এরকম আছে। আর জিঙ্ক আছে এখানে, জিঙ্কের উপরে আছে আয়রন, আয়রনের উপরে আছে টিন এক জায়গায় আছে, কপার এক জায়গায় আছে। এটা আগে পরে আমার ঠিক মনে নেই, টিন কপার এমন হতে পারে, টিন উপরে আছে, যাই হোক এরকম একটা কিছু আছে। সিলভার আছে এরকম জায়গায়, সিলভার। এখন আমি যদি তোমাদেরকে বলি এই আয়রনের নিচে ক্রোমিয়াম আছে সম্ভবত, তার নিচে আছে জিঙ্ক। এখন আমি যদি বলি যে আমি যদি একটা কাপলিং করি আয়রন আর জিঙ্কের ভিতরে, তাহলে আয়রন আর জিঙ্কের ভিতরে কাপলিং করলে করেশন কার বেশি হবে? জিঙ্কের। জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। এখন কপার আর জিঙ্কের ভিতরে যদি কাপলিং করি তাহলে করেশন কার বেশি হবে? জিঙ্কেরই বেশি হবে। এখন দুটো কোশ্চেন, এইটা হচ্ছে সিচুয়েশন 1 আয়রন আর জিঙ্ক, আর সিচুয়েশন 2 হচ্ছে কপার আর জিঙ্ক। এখন মানে এই যে করেশন বেশি হবে বললাম এবং এটা গ্যালভানিক ইফেক্ট থেকে আসবে, তাহলে আয়রন আর জিঙ্ক এই কাপলিংটা ফেভারেবল না কপার আর জিঙ্ক এই কাপলিংটা ফেভারেবল? আয়রন আর জিঙ্ক। এটা ফেভারেবল এই কারণে যে এই দুটো কাছাকাছি আছে। এই ড্রাইভিং ফোর্স হচ্ছে বলা হচ্ছে তাদের ভিতরে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। এই দুটো কাছাকাছি থাকার কারণে এই দুটোর পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডেল ই1। আর এই দুটো যখন কাপলিং করব এই দুটোর পটেনশিয়াল ডিফারেন্স যেটা তৈরি হবে সেটা হবে ডেল ই2, ডেল ই2, ডেল ই2,
is greater than daily 1. ড্রাইভিং ফোর্স তো হচ্ছে ডেইলি, পটেনশিয়াল ডিফারেন্স যেটা তৈরি হবে সেটা। তা আমরা যত বেশি দূরত্ব নিব কাপলিংটা, তত বেশি পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তত বেশি পটেনশিয়াল ডিফারেন্স তৈরি মানে ড্রাইভিং ফোর্সটা তত বেশি হবে, ফলে অ্যানোডের করেশনটা তত বেশি হবে। সেই জন্য আয়রন আর জিঙ্ক নিলে অ্যানোড জিঙ্কের যে করেশন হবে, কপার আর জিঙ্ক নিলে অ্যানোড জিঙ্কের করেশন অনেক বেশি হবে। সেই জন্য আমাকে ডিসিমিলার মেটাল কম্বাইন করতে হবে। তোমার সার্ভিস কন্ডিশন বলবে যে ডিসিমিলার মেটাল কম্বাইন করো। তুমি তোমার কি করতে হবে, তোমার চিন্তা করতে হবে যে অনেক দূরে দুইটা মেটাল না নিয়ে কাছাকাছি দুইটা মেটাল নেই। সো সিলেক্ট মেটাল কম্বিনেশন অ্যাজ ক্লোজ টুগেদার, যাতে করে ডেইলি কম হবে, এবং ডেইলি কম হলে অ্যানোডের করেশনটা কম হবে। সো এই একটা মেথড। 2 নম্বর, অ্যাভয়েড আনফেভারেবল এরিয়া ইফেক্ট। এই যে বলা হয়েছে আনফেভারেবল এরিয়া ইফেক্ট, এটাকে বলা হয়েছে, এটা একটু আগেই জানলাম যে আগেরটাতে আমরা আনফেভারেবল এরিয়া ইফেক্ট কি ছিল, স্টিল রিবেট কপার প্লেট, হিয়ার দ্য এরিয়া ইফেক্ট ওয়াজ আনফেভারেবল। এরকম যদি আমাদের করতে হয় আমরা করব কি, কপার রিবেট স্টিল প্লেট নিব। সো অ্যাভয়েড আনফেভারেবল এরিয়া ইফেক্ট। ইনসুলেট ডিসিমিলার মেটালস, এটা আমি ছবিতে আর একটু দেখাবো বলে, আর একটু ডিটেইলস দেখাবো বলে এটাকে লাল কালি দিয়ে দেখানো হয়েছে। সার্ভিস কন্ডিশনে আমাকে ডিসিমিলার মেটাল নিতে হয়। তা আমি তো প্রথমে বলেছি ডিসিমিলার মেটাল কাছাকাছি নেব। কিছু কিছু সার্ভিস কন্ডিশন আমাকে বলে দেবে না তুমি কাছাকাছি নিতে পারছো না, তোমাকে দূরে দূরেই দুইটা নিতে হবে, তাহলে তো আমার করেশন অনেক বেশি হয়ে যাবে। তখন আমি কি করব, তা ইনসুলেট করে দেবো। ইনসুলেট করে দেবো, এটা আমি পরে ছবিতে দেখাচ্ছি, নেক্সট স্লাইডে ছবিতে আছে, তখন আমি এটা আবার বোঝাচ্ছি। সো এই একটা মেথড, ডিসিমিলার মেটালকে ইনসুলেট করে দেবো। 4 নম্বর, অ্যাপ্লাই কোটিং উইথ কশন। আমি কোটিং অ্যাপ্লাই করতে পারি, যেমন এই যে সোনা আমরা অর্নামেন্ট হিসেবে ইউজ করি, এর দাম অনেক বেশি দুটো কারণে। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, শাইনিং অ্যাপিয়ারেন্স আছে, আর 2 নম্বর হচ্ছে এটা কোনো করেশন হয় না অলমোস্ট। হ্যাঁ, শাইনিং অ্যাপিয়ারেন্স থাকলো, কিন্তু যদি ক্ষয় হয়ে যেত তাহলে সোনার এত দাম হতো না। কিছুদিন পর পরে এর ওয়েট লস হয়ে যেত, কমে আসতো, দাম থাকতো না। এই জন্য গরিব মানুষরা তো সোনা পড়তে পারে না, তারা ইমিটেশন পরে। ইমিটেশন কি? ইমিটেশন হচ্ছে বিভিন্ন ভাবে হয়। একটা হয় যে অন্য কোনো মেটালের উপরে, সেটা সোনার থেকে অনেক কম দামি, তার উপরে সোনার একটা পাতলা প্রলেপ দেওয়া থাকে। তার মানে কি হচ্ছে, তাহলে বাইরে সব মানুষ দেখছে কি, সোনাটা দেখছে, ভিতরে যেটা ঢেকে গেল সেটা তো দেখতে পাচ্ছে না, কিন্তু পুরোটা সোনা না, পাতলা একটা প্রলেপ। সো একটা কোটিং দেওয়া হচ্ছে, সোনার একটা কোটিং দেওয়া হচ্ছে। তাদের হচ্ছে কি, সোনার যে কাজটা ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স সেটাও আমি দেখতে পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে ভিতরের চিপার মেটালটা আসছে না, এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে সোনাটাই আসছে, যার করেশন অনেক কম। সো এই আমরা কোটিং দিয়ে আমরা করেশনকে প্রিভেনশন করি। সো সেই কোটিং দেওয়ার সময় আমাকে কিছু চিন্তা করতে হবে, উইথ কশন, প্রিকশন নিতে হবে। সেটাও কি, এটাও আমরা এই যে নীল কালিতে দিয়ে দেখিয়েছি, মানে হচ্ছে এই দুটো আমরা এক্সপ্লেইন করব, তাই বলা আছে। সো এই কয়েকটা মেথড বলা হলো। এই সমস্ত মেথড আরো হয়তো আছে, আমার ঠিক মনে নেই, দেখি। এই সমস্ত মেথডের ওয়ান প্র্যাকটিস যথেষ্ট না, একাধিক প্র্যাকটিস আমাদেরকে অ্যাপ্লাই করতে হতে পারে। এই 3 আর 4 আমরা দেখব। 3 নম্বরটা এটা কি বলা হয়েছে, ইনসুলেট মেটাল, ডিসিমিলার মেটাল, ইনসুলেট ডিসিমিলার মেটাল 3 নম্বরে। সেটা একটা ছবি দেখানো হচ্ছে, দেখো এখানে দুইটা পাইপকে জয়েন করা হয়েছে। এদিক থেকে একটা পাইপ, এই পাইপের ম্যাটেরিয়াল একরকম, এই দিক থেকে আরেকটা পাইপ আসছে, দুটো ডিসিমিলার মেটাল। এমনকি দুটো স্টিল হলেও স্টিলের কম্পোজিশন ভিন্ন আছে। ইউজুয়ালি এগুলো স্টিলেরই হয়, কিন্তু কম্পোজিশন ভিন্ন আছে। যে কম্পোজিশন ভিন্ন হওয়ার কারণে যখন দুটো পাইপকে আমরা একসঙ্গে জয়েন করব, তখন সেখানে একটা গ্যালভানিক কাপলিং তৈরি হবে। তা এখন জয়েন করার জন্য করা হয় কি, জয়েন্টটাকে স্ট্রঙ্গার করার জন্য ওই পাইপের এই যেখানে জয়েন করা হয় সেটা একটা এক্সটেনশন দেওয়া হয়, যে এক্সটেনশন, এই পাইপের একটা এক্সটেনশন। আর পাইপের হলো জিনিসটা এইদিকে আছে, সো এই জায়গাটা হলো, আর এই পাইপের হলো এই জায়গাটা হলো। দুই হলো পোর্শন মুখোমুখি আনা হয়েছে, দুই হলো পোর্শন।
আর এদিকে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা হচ্ছে দুইটা পাইপকে আমি একসঙ্গে জোর ধরে রাখার জন্য একটা সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় ফ্লেঞ্জ। ফ্লেঞ্জ এখানে বলা আছে, ফ্লেঞ্জ, এই সিস্টেমটাকে বলা হয় ফ্লেঞ্জ। যখন দুইটা জিনিসকে একসঙ্গে ধরে রাখার জন্য কোনো এক সাইডে, ফেভারেবল সাইডে একটা এক্সটেনশন দিয়ে সেই এক্সটেনশনকে টাইটলি বন্ডিং এ রাখা হয়, তখন ওইটাকে, ওই এক্সটেনশনটাকে বলা হয় ফ্লেঞ্জ। এই দুটো ফ্লেঞ্জ রাখা হয়েছে। এখন কোথায় কোথায় ডিসিমিলার মেটাল কানেক্ট হচ্ছে দেখো, এইটা একটা পাইপ, বাম সাইডেরটা একটা পাইপ, ডান সাইডেরটা একটা পাইপ। সো এই জায়গায় ওপেনিং, এই জায়গায় ওপেনিং, এই জায়গাটা কি ওপেনিংটা কেমন, এই জায়গায় সার্কুলার ওপেনিং, এই জায়গায় ওপেনিংটা হচ্ছে এরকম সার্কুলার, সার্কুলার। সো সার্কুলার লেফট হ্যান্ড সাইডের সাথে সার্কুলার রাইট হ্যান্ড সাইড যখন মুখোমুখি লেগে যাচ্ছে, তখন ওখানে একটা ডিসিমিলার কন্ট্যাক্ট হচ্ছে। সো ডিসিমিলার কন্ট্যাক্ট হওয়া মানে গ্যালভানিক ইফেক্ট আসা, গ্যালভানিক করেশন হওয়া। সেইটা যাতে না হয় সেখানে করা হয়েছে কি, ওই সার্কুলার ওপেনিং বরাবর এই জায়গা দিয়ে তাদের মুখ বরাবর একটা গ্যাসকেট দেওয়া হয়েছে। গ্যাসকেট, গ্যাসকেটটা ইউজুয়ালি নন মেটাল হয়, নন মেটাল, নন মেটাল, নন মেটাল হচ্ছে এটা প্লাস্টিক হতে পারে, রবার হতে পারে, খুব ভালো টাইপের কোয়ালিটির আছে, একটা টেফলন বলা হয় এই ধরনের গ্যাসকেট। সো যেটাই হোক না কেন, গ্যাসকেট ইজ নন মেটাল। নন মেটাল মানে হচ্ছে কি, ইনসুলেটর হিসেবে কাজ করে। তাহলে এই পাশের বাম পাশের একটা পাইপে আর ডান পাশের একটা পাইপে তারা যে সার্কুলার মুখ বরাবর যে কানেক্টেড আছে, দুইটার মাঝখানে যদি আমরা গ্যাসকেট দিয়ে দেই, তাহলে একটা পাইপ আর একটা পাইপের সঙ্গে দুটো মেটাল লাগলো না, মাঝখানে গ্যাসকেট, এই পাইপ লাগলো গ্যাসকেটের সঙ্গে, ওই পাইপ লাগলো গ্যাসকেটের সঙ্গে। সো একটা কন্টিনিউয়াস সেল হলো না, ইলেকট্রনিক কন্ডাক্টর হলো না, সো গ্যালভানিক কাপলিং হলো না, মাঝখানে আমরা ইনসুলেটিং কিছু দিয়ে দিচ্ছি। এবার এটা যাচ্ছে, যাওয়ার পরে এবার আমরা কি করছি, এখানে একটা ছিদ্র করা হয়েছে, দুটার ছিদ্র করিয়ে নাট বল্টু দেওয়া হয়েছে। এই নাট বল্টু ও স্টিলের, কিন্তু তার কম্পোজিশন আবার ভিন্ন হতে পারে। তো প্রত্যেকটা ওই নাট বল্টুর জায়গায় কারেকশন হতে পারে ডিসিমিলার মেটাল কম্পোজিশনের কারণে গ্যালভানিক ইফেক্ট হবে। তো প্রত্যেকটা ইন্টারফেসে গ্যাসকেট দেওয়া হয়েছে, ওই যে ওয়াশার বলা হয়। ওয়াশারের দুটো ফাংশন, একটা হচ্ছে সে স্লিপ করবে না, ধরে রাখবে টাইটলি, আর একটা হচ্ছে ইনসুলেটিং কাজ করবে। ওয়াশারও রাবার, প্লাস্টিক এই ধরনের হয়ে থাকে, সো ইউজুয়ালি রাবারের হয়ে থাকে। সো এই বোল্টের সাথে এই মেটালের যাতে কন্ট্যাক্ট না হয়, সেই জন্য এখানে দেওয়া হয়েছে এই যে ওয়াশার। তারপরে এই বোল্টের এই পোস্ট, এটা হচ্ছে বোল্ট হেড, এটা হচ্ছে বোল্ট বডি। বোল্ট বডি এই দুটো মেটালের ভিতর দিয়ে যাচ্ছে। সো ওই ইন্টারফেসে তোমার এই যে ওয়াশার দেওয়া আছে, ইনসুলেটিং স্লিপ বলা হচ্ছে এটাকে, ওই ওয়াশারের মতো নন মেটাল। তারপরে এই যে নাট, নাট আবার এটার সঙ্গে লাগবে, নাট যাতে না লাগে, নাটের মাঝখানেও আবার এখানে ওয়াশার দেওয়া আছে। সো যেখানে ডিসিমিলার মেটাল কন্ট্যাক্ট আসবে, যাতে গ্যালভানিক ইফেক্ট না আসতে পারে, গ্যালভানিক করস না আসতে পারে, সেজন্য আমরা করেছি কি, কন্টিনিউটি ব্রেক করে দিয়েছি একটা নন মেটাল দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে। সেইভাবে এখন এইটা আর এইটা যদি আমাদের সেই ইএমএফ সিরিজের দুটো ফার এন্ডেও হয়, কিছু যায় আসে না, কারণ তারা আর কাপলিং হতে পারলো না। ক্লোজে থাকলে তো কিছু হবেই না, তেমন কিছু হবে না, ফার এন্ডে হলেও তেমন কিছু হবে না। সো আমি যখনই দেখবো যে আমাকে আমি সার্ভিস কন্ডিশন আমাকে বলছে দুটো ডিসিমিলার মেটাল নিতে হবে, শুধু তাই না দুটো ফার এন্ডে নিতে হবে, তখন আমি করবো কি, ইনসুলেটিং করে দেবো যাতে গ্যালভানিক কারেকশনটা না হয়। সো এই একটা জিনিস। 5 নম্বর, সো 3 নম্বরটা এক্সপ্লেনেশন হলো ইনসুলেট ডিসিমিলার মেটাল, ইনসুলেট। 4 নম্বরটা এখন এক্সপ্লেনেশন আসেনি, 4 নম্বরে না যেয়ে আমরা 5 নম্বর আসছি। 4 নম্বরটা এক্সপ্লেনেশন আমি দেবো একটু পরে। অ্যাড ইনহিবিটরস টু ডিক্রিজ অ্যাগ্রেসিভনেস অফ এনভায়রনমেন্ট। এটা প্রত্যেকটাই যে 8 টাইপস অফ করেকশন বলা হয়েছে, প্রত্যেকটা টাইপের করেকশন প্রিভেনশনে এই মেথডটা থাকবে, যে এনভায়রনমেন্টের অ্যাগ্রেসিভনেসটাকে কমানোর জন্য তুমি এনভায়রনমেন্টের ভিতরে ইনহিবিটর অ্যাড করো। এই একটা কমন প্রিভেনশন মেথড। 6 নম্বর, অ্যাভয়েড থ্রেডেড জয়েন্টস ফর ম্যাটেরিয়ালস ফার অ্যাপার্ট ইন দ্য সিরিজ। কি বলা হচ্ছে, যে থ্রেড জয়েন্ট যেখানে আমরা, সে আমি একটা ওই করেকশনের কথা বলেছিলাম, একটা এক্সাম্পল দেওয়া ছিল যে কি হচ্ছে, এই একটা পাইপ, এই একটা পাইপ, এখানে থ্রেড আছে, এখানে থ্রেড আছে, তো এই একটা পাইপ, এখানে থ্রেড আছে, আর আরেকটা পাইপ ভিন্ন কম্পোজিশনে, যেটা এই দুটার ভিতরে থ্রেড জয়েন্ট দেওয়া আছে।
এই সো এই দুটো ভিন্ন মেটাল এবং এই দুটো ভিন্ন মেটাল আমার সার্ভিস কন্ডিশন আমাকে এমন ভাবে বলে দেওয়া হচ্ছে যে এই দুটো ভিন্ন মেটাল ফার অ্যাপার্ট, মানে গ্যালভানিক সিরিজের এইটা হচ্ছে অনেক উপরে স্ট্রংলি অ্যাক্টিভ, আর এটা হচ্ছে স্ট্রংলি নোবেল, এই দুটা সো ফার অ্যাপার্ট। তাহলে কি হবে, এই দুটো যদি আমি থ্রেড জয়েন্ট দেই, থ্রেড জয়েন্ট মানে হচ্ছে এই থ্রেডের ভিতরে কিছু ফাঁকা থেকে যায়, ক্রেভিস বলা হয়। আমি আগের দিন বলেছিলাম ক্রেভিস। ক্রেভিস হচ্ছে এমন একটা ক্রেভিস ভিআইসি, এমন একটা ন্যারো ওপেনিং যেখানে লিকুইড অথবা ইয়ার ঢুকে যায় কিন্তু বেরোতে পারে না, এরকম আটকা পড়ে যায়। কি হবে, বৃষ্টির পানি পড়বে, বৃষ্টির পানি পড়ে পানি এর ভিতরে ঢুকে যাবে। সো এই জায়গায় পানি ওয়াটার ড্রপ থেকে যাবে। সেই ওয়াটার ড্রপ করবে কি, এই উপরের পাইপ আর নিচের পাইপের ভিতরে একটা কানেকশন তৈরি করবে। সেই ওয়াটার ড্রপ হচ্ছে একটা ইলেকট্রোলাইট, অ্যাকোয়াস ইলেকট্রোলাইট। সো মাঝখানে দুটা পাইপ থ্রেড জয়েন্ট আছে, দুটো থ্রেডের মাঝখানে একটু ফাঁক আছে, সেই ফাঁকটা খুব কম, এই জন্য ওটাকে নাম বলা হয় ক্রেভিস। এবং পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি ওখানে চলে গেছে, চলে যেয়ে ওটা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করছে। তাহলে কি হলো, একটা গ্যালভানিক কাপলিং হলো। গ্যালভানিক কাপলিং হলে স্ট্রংলি অ্যাক্টিভ যেটা, তার করেশন খুব বেড়ে যাবে, করেশন টু হাই হয়ে যাবে। সেজন্য আমরা হচ্ছে অ্যাভয়েড থ্রেডেড জয়েন্টস। থ্রেড জয়েন্টস দিবা না ফর ম্যাটেরিয়ালস ফার অ্যাপার্ট ইন দ্য সিরিজ। স্পিড লিকুইড আর কনডেন্স ময়েশ্চার, অথবা ময়েশ্চার কনডেন্স হয়ে ওখানে চলে যাবে and remain in the thread groups, এবং ওখানে থেকে যাবে, থেকে যেয়ে কি হবে, ওই করেশন হবে অ্যাক্টিভ, তোমার স্ট্রংলি অ্যাক্টিভ মেটালের খুব দ্রুত বেগে করেশন হবে। সেটা আমাকে অ্যাভয়েড করতে হবে। স্পিল্ড লিকুইড, স্পিড লিকুইড সেটা তোমার হতে পারে ওই যে ময়েশ্চার হতে পারে, এয়ার হতে পারে, এয়ারের ভিতরে ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারটা ওর ভিতরে যে কনডেন্স হয়ে জমে গেল। যেমন আমরা যদি একটা গ্লাস উইন্ডো না, অনেক খুব নামি দামি বিল্ডিং গুলোতে দেখা যায় মানে অল থ্রু গ্লাস, সব জায়গায় শুধু গ্লাস আর গ্লাস, ভিতরে এসি চলছে, আমরা কি দেখি, পানি জমে যায় না? খেয়াল করছো যে গ্লাসের উপরে পানি জমে যায় বাইরের সাইডে, কেন পানি জমে যায়? যে ভিতরে এসি চলছে আর বাহিরের এয়ারের যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারটা কনডেন্স হয়ে ওর গায়ে জমে যায়। তাই স্পিড লিকুইড অথবা কনডেন্স ময়েশ্চার একই কথা, ক্যান কালেক্ট, ওখানে কালেক্ট হয়ে যাবে এবং সেটা আর বেরোতে পারবে না। সো সে ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে। সো গ্যালভানিক কাপলিং সেখানে হয়ে যাবে। সো যেহেতু ফার অ্যাপার্টে আছে, এটার করেশন রেট অনেক বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা থ্রেডেড জয়েন্ট অ্যাভয়েড করব। ডিজাইন ফর দ্য ইউজ অফ রেডিলি রিপ্লেসেবল অ্যানোডিক পার্টস অর মেক দেম থিকার ফর লঙ্গার লাইফ। এটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল, গ্যাস পাইপলাইন, ওয়াটার পাইপলাইন গুলো নিচ দিয়ে যায়। আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে অনেক নিচ দিয়ে নিতে হয়, কারণ আমাদের দেশ অত সিকিউর কান্ট্রি না, স্যাবোটাজের ভয়টাই থাকে, কেউ শত্রুতা করে লিকটিক করে দিয়ে দিতে পারে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। এই জন্য গ্রাউন্ড লেভেল থেকে অনেক নিচ দিয়ে আমি গ্যাস পাইপলাইন ধরলাম। তো এই গ্যাস পাইপলাইনের ভিতর দিয়ে কি যাচ্ছে? গ্যাস যাচ্ছে। গ্যাসের ভিতরে কি আছে? করোসিভ স্পেসিস আছে, করোসিভ এলিমেন্ট আছে। তো সে কি হতে পারে? সো গ্যাস পাইপলাইনের করেশন হবে। তো সেই করেশনটা যাতে না হয় আমরা কি করি, বা করেশনটা না হয় না, করেশন যাতে কমানোর জন্য আমরা কি করি, সেটা একটা হতে পারে। আর হতে পারে এটা, এখানে কি আছে? সয়েল আছে, সয়েলের ভিতরে কি আছে? ময়েশ্চার আছে। সো সয়েলের ভিতরে ময়েশ্চার থাকার কারণেও গ্যাস পাইপলাইনের করেশন হতে পারে। তখন আমরা কি করি তাহলে, এবং এই গ্যাস পাইপলাইন যে বসানো হয়েছে এটার লাইফ অনেক লম্বা হতে হবে, তা না হলে আন্ডারগ্রাউন্ডে যে এই গ্যাস পাইপ কিছুদিন পর পর 2 বছর পর পর যদি গ্যাস পাইপলাইন শাটডাউন করে গ্যাস পাইপলাইন কারেকশন হয়েছে তুলে এনে আবার নতুন করে বসাতে হয়, দ্যাট ইজ নট ফিজিবল, এটা ফিজিবল হয় না। সেই জন্য আমাকে করতে হবে কি, এটাকে 50 বছর 100 বছর লাইফ দিতে হবে, যে 100 বছরের ভিতরে এটা আর কিছু করা যাবে না। এই লাইফটা আমরা কিভাবে বাড়াই হচ্ছে এরকম করে,
এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। সো গ্যাস কোম্পানির এখানে একটা ঘর থাকে, এখানে একটা ঘর থাকে, সিল করা একটা ঘর থাকে। তা এটা হচ্ছে স্টিল, মনে করো গ্যাস পাইপ লাইনটা হচ্ছে স্টিল। স্টিল স্টিলের সাপেক্ষে ম্যাগনেসিয়াম অনেক বেশি অ্যানোডিক, ম্যাগনেসিয়াম। তা আমরা এই যে এই ঘরের ভিতরে যেখানে এখানে একটা ম্যাগনেসিয়াম রাখি, ম্যাগনেসিয়াম রাখি, ম্যাগনেসিয়ামের একটা প্লেট রাখি। সেই ম্যাগনেসিয়াম প্লেটটাকে এই তার দিয়ে কি করে এই স্টিলের সঙ্গে কানেক্ট করে দেই। তার দিয়ে কানেক্ট করে দেওয়ার মানে কি হলো, কাপলিং হয়ে গেল। কার সাথে? ম্যাগনেসিয়ামের সাথে স্টিলের কাপলিং হয়ে গেলে কি হয়ে যাবে? অ্যানোডিক গ্যালভানিক ইফেক্ট কি বলে, যে দুটো ডিসিমিলার মেটাল যদি কানেক্ট হয়ে যায় তাহলে কি হবে, একটা ডেইলি তৈরি হবে। এবং ডেইলি তৈরি হলে অ্যাক্টিভ মেটালটা মোর অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যাক্টিভ মেটালকে ম্যাগনেসিয়াম, সে অ্যানোড হিসেবে কাজ করবে এবং তার করেশন বেড়ে যাবে। সো ম্যাগনেসিয়ামের করেশন বেড়ে যাবে। আর যেটা রিলেটিভলি নোবেল, তার করেশন কমে যাবে। সো স্টিলের করেশন কমে যাবে এবং করেশনের কমে যে আগে হয়তো দুইটা দাগ হচ্ছিল করেশন, আমি যদি কাপলিং না করতাম এই রেটে করেশন হতো। এখন একটা দাগ হবে এবং ছোট একটা দাগ হবে। সো এই স্টিলের করেশন অনেক কমে যাবে। কমে যে এটা লাইফ কি হচ্ছে, এইটা থেকে আমি কি কত কম করলাম, 4 বা 5 ভাগ কমিয়ে দিলাম। তো স্টিলের লাইফ 4 গুণ বা 5 গুণ বেশি হয়ে যাবে। সো এখন আমি অনেক লাইফ পেয়ে যাব। তা পরিবর্তে আমি কি করলাম, এই ম্যাগনেসিয়ামটাকে ক্ষয় করে ফেলছি দ্রুত। এটা তো আমার এক্সেসেবল, এই আন্ডারগ্রাউন্ড এত নিচে আমি এক্সেস করতে পারি না, সহজ এটা রিয়েলিস্টিক না। সেই জন্য এইটা আমার ঘর আছে, আমার বলা আছে প্রতি মাসে একবার এখানে ঢুকে ম্যাগনেসিয়াম ছোট হয়ে গেল, ম্যাগনেসিয়ামটা সরিয়ে দিয়ে আমি আবার একটা বড় ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম। তো যেখানে আমার অ্যাক্সেস আছে সেখানে আমি অনেক অ্যাক্টিভ একটা মেটালকে দিয়ে দিলাম, দিয়ে ওইটাকে কারেকশন করাচ্ছি, আবার সরাচ্ছি, আবার দিচ্ছি। এটা আমার জন্য খুব ইজি ব্যাপার। সো আন্ডারগ্রাউন্ড অনেক নিচ দিয়ে যে লাইনটা গেছে সেটা লাইফকে আমি অনেক বাড়িয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ডিজাইন কনসিডারেশন। সো ডিজাইন ফর দ্য ইউজ অফ রেডিলি রিপ্লেসেবল অ্যানোডিক পার্টস। রেডিলি রিপ্লেসেবল অ্যানোডিক পার্টসটা কোথায়, কোনটা? ম্যাগনেসিয়াম। সেটা আমার অ্যাক্সেসের ভিতরে রাখলাম এবং সেটা এখানে দিলে হবে না, আমার বিবেচনা করতে হবে পাইপ লেন্থ কত, পাইপের সাইজ কত, ইত্যাদি ইত্যাদি। কিছুটা দূরত্ব গ্যাপ দিয়ে দিয়ে আবার একটা এখানে দিতে হবে। এবং সেটা হচ্ছে যে আমার ওই চিহ্ন থাকে যে কোথায় কোথায় আছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘর বা এই ধরনের স্টোর রুম করে ওই গ্যাস কোম্পানি এই অ্যানোডকে সরিয়ে দেয়, সরিয়ে নতুন আবার একটা অ্যানোড দেয়। এই একটা হতে পারে। আর অর মেক দেম থিকার ফর লঙ্গার লাইফ। অথবা করতে হবে কি, যে ঠিক আছে যে আমি এটা করতে পারছি না, সব সময় সব সলিউশন আমার কাজে আসবে না, মানে আমাকে সিস্টেম পারমিট করবে না। আর একটা কি হতে পারে, যে এটা 100 বছর হওয়ার যে থিকনেস, পাইপের যে থিকনেসের জন্য এটা তোমার 25 বছর লাইফ হয়, থিকনেস আমি অনেক বাড়িয়ে দিলাম যাতে 100 বছর লাইফ হয়। আমি এইগুলো কিছুই করলাম না। সো অনেক থিকনেস বাড়িয়ে, সেখানে এখানে আবার কস্ট ইনভলভমেন্ট অনেক বেশি পড়ে যায়। অর মেক দেম থিকার ফর লঙ্গার লাইফ। সো যেটা আমার সুবিধা হয়, সিচুয়েশন, যেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যেটা আমার সুবিধা হয় সেটা আমাকে করতে হবে। ইনস্টল এ থার্ড মেটাল দ্যাট ইজ অ্যানোডিক টু বোথ। অনেক সময় আমি এইটা চাচ্ছি যে গ্যালভানিক সিস্টেমে যাব আমি, হ্যাঁ, এই যে গ্যালভানিক সিস্টেমে যাব, কিন্তু এমন একটা সার্ভিস কন্ডিশন যে আমি এই অ্যানোড পার্টটা এটাও আমি রাখতে পারছি না আমার কাছে, এটাও আন্ডারগ্রাউন্ড এক জায়গায় রাখতে হচ্ছে। তখন আমি করব কি, আমি ভায়া হয়ে আসব। সো সেটা কেমন, যে এটা গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে অনেক নিচে পাইপলাইন গেছে, অনেক নিচে, অনেক নিচ দিয়ে গেছে। তখন আমাকে করতে হবে কি, এত দূরে করলে আমার হয় না, সো মাঝখানে আবার একটা আমি স্টপেজ দিলাম, এখানে একটা স্টপেজ দিলাম। সো এখানে ম্যাগনেসিয়াম না দিয়ে ম্যাগনেসিয়াম থেকে একটা অ্যাক্টিভ একটা কিছু দিলাম, কপার। আর এটা তো স্টিল। সো এই স্টিলের সাথে কপারকে কানেক্ট করলাম, আবার কপারের সাথে করলাম কি, এই ম্যাগনেসিয়ামটা এখানে দিলাম। সো দিস ইজ ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামকে কপারের সাথে কানেক্ট করলাম। সো স্টিলের সাপেক্ষে কপার হচ্ছে কি,
more noble. So steel, between steel and copper there is a galvanic couplung. তাহলে হবে কি কপার ক্ষয় হয়ে স্টিলকে সেভ করবে, তাহলে কপার ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু কপারও যদি দ্রুত, এবং এখানে কি হবে যখনই একটা গ্যালভানিক কাপলিং হবে তখনই বলা হচ্ছে যে কপার ওই সেকেন্ড, আজকে আমি লেকচারের শুরুতে সেকেন্ড যে ইয়েটা বলেছি সেটা কি একটু একটু বলো তো, গ্যালভানিক ইফেক্টের সেকেন্ড এক্সপ্লানেশনটা কি? স্যার অ্যাক্টিভ মেটালের করশন রেট বেশি হবে আর নোবেল মেটালের করশন রেট কম হবে। কম হবে, ভেরি গুড। কে বললে? কে বললে? স্যার রোল 24। 24, হ্যাঁ। নাম কি তোমার? স্যার আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান দীপন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি ঠিকই বলেছো। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে অ্যাক্টিভ মেটালে করশন বেড়ে যাবে। শুধু এর সঙ্গে কানেক্ট না করে শুধু যদি কপার এখানে রাখতাম আমি, তাহলে কপারের করশন এত বেশি হতো না। যখন আমি স্টিলের সঙ্গে কানেক্ট করেছি এখন বেশি হবে, তাহলে তো আমার কপার ক্ষয় হয়ে যাবে দ্রুততার সঙ্গে। হ্যাঁ, তাহলে আমাকে সেই আন্ডারগ্রাউন্ডে গিয়ে কপারকে রিপ্লেস করতে হবে। আমি সেটাও তো চাই না। তখন আমি করলাম কি, যে কপারের ক্ষয়টাকে আবার কমানোর জন্য আমি এই কপারের সাথে ম্যাগনেসিয়াম কানেক্ট করলাম। কপারের সাথে সাপেক্ষে কি ম্যাগনেসিয়াম হচ্ছে মোর অ্যানোড, সো ম্যাগনেসিয়াম দ্রুত ভাগে ক্ষয় হবে। সো স্টিলকে কভার করবে, কাউন্টার করবে, সেভ করবে কপার, আবার কপারকে সেভ করবে ম্যাগনেসিয়াম। সো আলটিমেটলি আমি আমার অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়, আমি বারবার ম্যাগনেসিয়ামটাকে আমি রিপ্লেস করব, কপারও অত দ্রুত রিপ্লেস করার দরকার নেই। এবং এই গ্যাপটা যখন অনেক বেশি বা সিস্টেমে এরকম যে আমি এইরকম দুইটা দিয়ে সম্ভব হচ্ছে না, তখন আমাকে এরকম তিনটা দিতে হয়। তার মানে কি হচ্ছে, এই যে থার্ড একটা এলিমেন্ট যেটা ম্যাগনেসিয়াম দিলাম, দ্যাট ম্যাগনেসিয়াম ইজ অ্যানোডিক with respect to both the metal copper and steel. So install a third metal that is anodic to both. So এইভাবে এগুলো ডিজাইন কনসিডারেশন। সো এইভাবে করতে হয়। গ্যালভানিক করশন ইজ সামটাইমস ডিজায়ারেবল। আচ্ছা, ওইটা বাকি থেকে গেল, ওইটা ওই যে 4 নম্বর অ্যাপ্লাই কোটিং উইথ কশন, এটা আছে একদম লাস্টের দিকে আছে, এটা মনে রেখো, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা 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 বলবো পরে। 3 নম্বরটা বলা হয়ে গেছে, 4 নম্বরটা এক্সাম্পল দিয়ে দেখাবো। সো এইগুলো শেষ। এরকম আমরা আটটা দেখালাম। শুরুতে বলা হয়েছিল কি যে কোনো একটা মেথড আমাকে অ্যাপ্লাই করে আমি ডিজায়ার্ড রেজাল্ট নাও পেতে পারি, একাধিক প্রসেস আমাকে অ্যাপ্লাই করা হতে পারে, এবং সেখানে 8টা প্রসেস আমরা দেখলাম। এবারে গ্যালভানিক করশন ইজ সামটাইমস ডিজায়ারেবল, অনেক সময় ডিজায়ারেবল, আমরা চাই, সব সময় আমাদের ক্ষতি করে না। একটা এক্সাম্পল বলো এনিবডি, গ্যালভানিক করশন আমাদের কাজে আসে, পড়া হয়েছে তোমরা আগের দিন আগে। রাইট, ড্রাই সেল ব্যাটারি, ওটা গ্যালভানিক করশন, টু মেটাল করশন। Dry cell battery drives electric power by galvanic corrosion of an electrode. By galvanic corrosion of an electrode. এইটা কি? By galvanic corrosion of an electrode. Who is electrode? By galvanic corrosion of an electrode. Dry cell এ এই an electrode টা কি? কোনটাকে বোঝানো হচ্ছে? জিঙ্ক। হ্যাঁ, রাইট। জিঙ্কের corrosion হয় বলে আমরা পাওয়ার পাই। সো এটা আমাদের কাজে লাগে। সো আমাদের প্রোটেকশন অফ মেটাল ইজ অবটেইনড, ওই যে 4 নম্বরটার কথাটা এখন আসছে। আমরা গ্যালভানিক করশন করে একটা মেটালের প্রোটেকশন পাই। এই যে আমরা ঢেউটিনের কথা বলেছি, ঢেউটিনে কি আমি বলেছিলাম যে ঢেউটিন আর কিছুই না, মাইল্ড স্টিলের উপরে জিঙ্কের কোটিং থাকে। আচ্ছা, সময় আর নেই, আমরা এখানে শেষ করে দিই। এই এটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ওই 4 নম্বর যেটা অ্যাপ্লাই কোটিং উইথ কশন, সেটার এক্সাম্পল এখানে, এবং ঢেউটিনের এক্সাম্পল আছে এখানে। সো এইটা দিয়ে আমরা নেক্সট ক্লাস আবার শুরু করব, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এখন শেষ সময়ে তাড়াহুড়া করার দরকার নেই। লাস্ট ক্লাস, এখন ক্লাস আজকে শেষ। আর তোমাদের লাস্ট ক্লাস টেস্টের নাম্বার, লাস্ট ক্লাস টেস্ট 1 এর নাম্বার আমি টিমসে আপলোড করে দিয়েছি, দেখে নিও। আজকে 10th ক্লাস, আমাদের আগামীকাল শবে বরাতের ছুটি, সেশনাল ক্লাস হচ্ছে না। আবার 11th ক্লাস, 11th লেকচার হবে বুধবারে। আজকে হচ্ছে কত, 29। রোল নাম্বার 1। Yes, sir.